আমরা জানি মধ্যক সমান L প্লাস n/2 মাইনাস FC গুণিত H/FM। সবগুলো মান আমরা বের করে নিয়েছি। এখন এই মানগুলোই আমরা সূত্রে প্রয়োগ করব, তাহলে আমাদের মধ্যকটি চলে আসবে। এই হলো আমাদের আয়তলিখ, যেটি আমাদের অঙ্কন করতে বলেছিল। এসএসসি পরীক্ষায় কমন উপযোগী গণিত সাজেশনের 47 নম্বর ভিডিওতে আজকে আমরা সমাধান করব ঘ বিভাগ থেকে অধ্যায় 17 অর্থাৎ পরিসংখ্যান থেকে এবারের পরীক্ষার জন্য যে সৃজনশীল প্রশ্নগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমরা এই ধরনের 14টি প্রশ্ন নির্বাচন করেছি, যার মধ্য থেকে 6টি প্রশ্নের সমাধান করা হয়েছে। আজকে আমরা 7 নম্বর প্রশ্নটি সমাধান করব। আর এই প্রশ্নটি দিনাজপুর বোর্ড 2020 সালে এসেছিল। এই প্রশ্নের উদ্দীপক হিসাবে এখানে দেওয়া আছে, কোনো বিদ্যালয়ের 10ম শ্রেণীর 70 জন শিক্ষার্থীর বিজ্ঞানে প্রাপ্ত নম্বর সারণীতে দেওয়া হলো। এখানে একটি সারণী দেওয়া আছে, এই সারণী থেকে আমাদের 3টি প্রশ্নের সমাধান করতে বলছে। ক নম্বর প্রশ্নে বলছে প্রচলিত অর্থ সহ মধ্যক নির্ণয়ের সূত্রটি লিখো। খ নম্বরের সারণী থেকে মধ্যক নির্ণয় করো। আর গ নম্বরে প্রদত্ত উপাত্তের আয়তলিখ আঁকো। তো যাই হোক, আমরা কথা না বাড়িয়ে সরাসরি ক নম্বর প্রশ্নের মধ্যক নির্ণয়ের সূত্রটি লিখে এর চলকগুলোর বর্ণনা লিখবো। চলো শুরু করা যাক। আরেকটি কথা বলে নিচ্ছি, আমরা এখন পর্যন্ত 47টি প্রশ্ন সমাধান করছি। আর এই সবগুলো প্রশ্নের সমাধান পেতে প্রতিটি ভিডিও ডিসক্রিপশনে আমরা এই সাজেশনের প্লেলিস্টের লিঙ্কটি শেয়ার করেছি, যেখান থেকে সকল অঙ্কের সমাধানগুলো একসাথে পাওয়া যাবে। তো যাই হোক, আমরা কথা না বাড়িয়ে এখন সরাসরি ক নম্বর প্রশ্নের সমাধানটি দিয়েই শুরু করছি। ক নম্বর প্রশ্নে আমাদের বলেছিল প্রচলিত অর্থ সহ মধ্যক নির্ণয়ের সূত্রটি লিখো। তো আমরা প্রথমে মধ্যক নির্ণয়ের সূত্রটি এভাবে লিখে দিব। আমরা জানি মধ্যক সমান L প্লাস n/2 মাইনাস FC গুণিত H/FM। এখন L, n/2, FC, H, FM এগুলোর মানে সহ লিখতে বলেছে, তাই আমরা এখানে লিখে দিব। এখানে L সমান হচ্ছে মধ্যক শ্রেণীর শ্রেণীব্যাপ্তির নিম্ন সীমা, FC হচ্ছে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর যোজিত গণসংখ্যা, n সমান হচ্ছে মোট গণসংখ্যা, FM হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা, আর H হচ্ছে শ্রেণীব্যাপ্তির ব্যবধান। এটুকু লিখে দিতে পারলে আমরা 2টি মার্ক পেয়ে যাব। এরপরে আমরা এখন খ নম্বর প্রশ্নে চলে যাব। খ নম্বর প্রশ্নে সারণী থেকে মধ্যক নির্ণয় করতে বলছে। তো এখানে আমাদের যে উদ্দীপক হিসাবে একটি সারণী দেওয়া আছে, এই সারণী থেকে মধ্যক নির্ণয় করার জন্য আমরা একটি ক্রমযোজিত সারণী তৈরি করে নেব। নেওয়ার পরে আমরা মধ্যকটি নির্ণয় করব। চলো নির্ণয় করা যাক। খ নম্বর প্রশ্নের মধ্যক নির্ণয় করার জন্য আমাদের যেহেতু একটি ক্রমযোজিত গণসংখ্যার সারণী তৈরি করতে হবে, তাই আমরা এখানে প্রথমে একটি সারণী তৈরি করে নিয়েছি। মধ্যক নির্ণয়ের প্রয়োজনীয় সারণী, এখানে 3টি অপশন দিতে হয়। একটি হচ্ছে শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা, আর একটি হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। তো যেহেতু শ্রেণীব্যাপ্তির মানগুলো আমাদের উদ্দীপকেই দেওয়া ছিল, গণসংখ্যার মানগুলো উদ্দীপকে দেওয়া ছিল, এখন ক্রমযোজিত গণসংখ্যার অপশনটি কিভাবে ফিল আপ করবো সেটি দেখাচ্ছি। তো এটি করার জন্য প্রথম যে গণসংখ্যাটা থাকে এখানে আমরা এটা লিখে দিব, আর বাকি সংখ্যাগুলো যোগ আকারে চলে আসবে, অর্থাৎ 10 আর 5 যোগ করলে হয়ে যাবে 15। এরপরে 15 আর 15 যদি যোগ করি তাহলে 30। এরপরে 30 আর 20 যোগ করলে হয়ে যাবে 50। এরপরে 50 আর 12 যদি আমরা যোগ করি তাহলে হয়ে যাবে 62। এরপরে 62 আর 5 যোগ করলে হয়ে যাবে 67। 67 আর 3 যোগ করলে হয়ে যাবে 70। ঠিক এইভাবে এই অপশনটি ফিল আপ করতে হয়। এই যে আমাদের মধ্যক নির্ণয়ের সূত্রটি আছে এবং যে চলকগুলো আছে সেই চলকের মানগুলো এই সারণী থেকে আমরা প্রথমে বের করে নেব। তো এখানে আমরা প্রথমে মধ্যক নির্ণয়ের সূত্রটি লিখেছি। আমরা জানি মধ্যক সমান L প্লাস n/2 মাইনাস FC গুণিত H/FM। এখন এই যে চলকগুলো আছে এই মানগুলো প্রথমে আমরা এখানে বের করে নিব, তাহলে আমাদের অঙ্কটি করতে অনেক সুবিধা হবে। তো যখন আমরা L এর মান বের করব, L এর মানটি বের করার জন্য প্রথমে n সমান যে গণসংখ্যাটা থাকে মোট গণসংখ্যাটা লিখবো। n সমান 70 আছে এখানে, আর n কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, অর্থাৎ 70 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে এখানে আমরা পাবো 35। এখন এই 35তম পদের মানটা ক্রমযোজিত গণসংখ্যার কোন সারিতে আছে সেটাকে আমাকে খুঁজতে হবে। তাহলে আমরা এখানে 35তম পদের মান খুঁজবো। 5-এর মধ্যে নেই, 15-এর মধ্যে নেই, 30-এর মধ্যে নেই, কিন্তু 50-এর মধ্যে এই 35তম পদের মানটা আছে। তাই এই সারিটাই হচ্ছে মধ্যক শ্রেণী। এখন এই মধ্যক শ্রেণীর শ্রেণীব্যাপ্তির ছোট মানটা হয়ে যাবে L এর মান, তাই L সমান আমরা লিখতে পারি 56। এরপরে FC। এখন যে মধ্যক শ্রেণী আমরা বের করলাম এটা হচ্ছে মধ্যক শ্রেণী। এই শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যার আগের ক্রমযোজিত গণসংখ্যাটা হবে FC এর মান, তার মানে এটা হচ্ছে FC। তাহলে FC সমান পেয়ে যাচ্ছে আমরা কত 30। এরপরে FM এর মানটা হবে, তাহলে মধ্যক শ্রেণীর গণসংখ্যাটা হবে FM এর মান, তাহলে এটা হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা, তাই এটা হবে কি FM। তো এখানে FM সমান আমরা 20 লিখে দিলাম। এরপরে হচ্ছে H অর্থাৎ ব্যবধান। ব্যবধানটা হচ্ছে শ্রেণীব্যাপ্তির 71 থেকে 75, তার মানে এখানে ব্যবধান যা আছে সেটাই আমাদের এখানে লিখতে হবে। 5 আছে ব্যবধান, তাই আমরা এখানে লিখে দিব 5। সবগুলো মান আমরা বের করে নিয়েছি। এখন এই মানগুলোই আমরা সূত্রে প্রয়োগ করব, তাহলে আমাদের মধ্যকটি চলে আসবে। তাহলে L এর মান পেয়েছি আমরা এখানে 56, তাই আমরা এখানে বসিয়ে দেব 56। এরপরে প্লাস
n/2 সমান পেয়েছি 35, এরপরে মাইনাস fc সমান পেয়েছি আমরা 30 গুণিত h এর মান পেলাম 5 আর fm সমান পেয়েছি 20। সবগুলো মান বসালাম, এখন আমরা হিসেব করে নেব। 56 আছে থাক, প্লাস 35 থেকে 30 বাদ দিলে 5, তাহলে 5 গুণিত উপরে 5 আছে আর নিচে হচ্ছে কত 20। 56 যোগ 5 আর 5 গুণ হয়ে যাবে, যেহেতু এটা উপরের সংখ্যা, এটাকে ব্র্যাকেট নেওয়া যেতে পারে। এরপরে 5 5 25 আর নিচে হচ্ছে 20, তাহলে এখানে 56 আছে, রেখে দিলাম। এরপরে 25কে যদি আমরা 20 দিয়ে ভাগ করি তাহলে 1.25 পাওয়া যাবে। এখন এটা যেহেতু যোগ আকারে আছে তাই যোগ করে দেবো, তাহলে 56 আর 1 যোগ করে দিলে হয়ে যাবে 57 আর 0.25 দিয়ে দিব। এটাই হয়ে গেল আমাদের মধ্যক। তো এই ছিল আমাদের খ নম্বর প্রশ্নের মধ্যক। এরপরে আমরা এখন গ নম্বর প্রশ্নে যাব। গ নম্বর প্রশ্নে বলছে প্রদত্ত উপাত্তের আয়তলিখ আঁকো। আর আমরা সারণী থেকে আয়তলিখ অঙ্কনের জন্য প্রথমে একটি অবিচ্ছিন্ন শ্রেণীসীমার সারণী তৈরি করে নেব, তারপরে আমরা এই আয়তলিখটি অঙ্কন করব। চলো অঙ্কন করা যাক। গ নম্বর প্রশ্নের আয়তলিখ অঙ্কনের জন্য আমাদের একটি অবিচ্ছিন্ন শ্রেণীসীমার সারণী তৈরি করতে হয়। আমরা এখানে লিখে দিব আয়তলিখ অঙ্কনের অবিচ্ছিন্ন শ্রেণীসীমার সারণী। আর এই সারণীতে তিনটি অপশন থাকে, শ্রেণীব্যাপ্তি, অবিচ্ছিন্ন শ্রেণীসীমা আর গণসংখ্যা। শ্রেণীব্যাপ্তির মানগুলো উদ্দীপকে দেওয়া ছিল, গণসংখ্যাটাও দেওয়া ছিল। এখন অবিচ্ছিন্ন শ্রেণীসীমাটা কিভাবে লিখবো সেটি দেখাচ্ছি। তো এখানে যে আমাদের শ্রেণীব্যাপ্তিতে 41 থেকে 45 আছে, 41 থেকে আমরা 0.5 কমিয়ে 45 এর সাথে যোগ করে দেব, তাহলে অবিচ্ছিন্ন শ্রেণীসীমাটা বের হয়ে যাবে। অর্থাৎ ঠিক এইভাবে লিখবো যে 40.5 থেকে 45.5, ঠিক এইভাবে প্রত্যেকটা লিখতে হবে। আমরা যেখানে 41 ছিল এখানে 0.5 কমিয়েছি, আর এখানে 45 ছিল তাই এখানে 0.5টা আবার যোগ করে দিয়েছি, আবার মান একই থাকবে। এখন এই 45.5টা চলে আসবে এখানে, আর 50.5 হয়ে যাবে আবার, ঠিক এইভাবে সবগুলো। এবার 50.5 থেকে 55.5, এরপর এই মানটা আবার এখানে চলে আসবে। 55.5 থেকে 60.5, আবার এই মানটা এখানে চলে আসবে। 60.5 থেকে 65.5, এরপরে 65.5 থেকে 70.5, 70.5 থেকে 75.5। ঠিক এইভাবেই অবিচ্ছিন্ন শ্রেণীসীমার অপশনটি ফিল আপ করতে হয়। এখন আমরা যে গ্রাফটি অঙ্কন করব, কোন নির্দেশনায় অঙ্কন করব সেই নির্দেশনাটা এখন লিখে দিব। ছক কাগজের এক্স অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, এই যে মানগুলো, এবং ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যার 1 সমান 1 ঘর ধরে প্রদত্ত উপাত্তের আয়তলিখ আঁকা হলো। ছোট্ট করে এই কথাটি লিখে দেওয়ার পরেই আমরা এখন এই আয়তলিখটি অঙ্কন করব। এই পাশটাকে আমরা ওয়াই অক্ষ ধরে নিচ্ছি। এখন এটার নামকরণ করে দিব। এটা হচ্ছে 0 বিন্দু, এটা হচ্ছে এক্স প্রাইম, নিচের অংশটা হচ্ছে ওয়াই প্রাইম, আর উপরের অংশটা হচ্ছে ওয়াই, আর এ পাশে হচ্ছে এক্স। এটা হলো এক্স অক্ষ, আর উপর নিচে হচ্ছে ওয়াই অক্ষ। এটা ধরে নেওয়ার পরে আমরা এখন এখানে একটি ভাঙা চিহ্ন দিব, এরকম করে একটি ভাঙা চিহ্ন দিব, কারণ আগের মানগুলোকে বোঝাতে আমরা এই চিহ্নটি ব্যবহার করে থাকি। যেহেতু আমরা এক্স অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণীসীমা ধরেছি, তাই আমরা এখানে লিখে দিব অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। আর এই পাশটাকে আমরা যেহেতু গণসংখ্যা ধরবো, তাই আমরা এখানে লিখে দিব গণসংখ্যা। এখন আমরা এক্স অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণীসীমার মানগুলোকে লিখবো 40.5 থেকে 45.5, এরপরে 45.5 থেকে 50.5, এরপরে 50.5 থেকে 55.5, এরপরে 55.5 থেকে 60.5। প্রথমে আমরা ঠিক এইভাবে মানগুলো লিখে নিব। এরপরে 65.5, এরপরে 70.5, এরপরে 75.5। তো আমরা এক্স অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণীসীমার মানগুলোকে বসিয়ে নিলাম। এরপরে আমরা ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যাটাকে বসাবো। 40 থেকে 45.5-এ আমাদের 5 গণসংখ্যা আছে, তাই 5 পর্যন্ত যাওয়ার পরে ঠিক এরকম করে একটি চিহ্ন দিয়ে রাখবো। এরপরে 45.5 থেকে 50.5-এ 10 গণসংখ্যা আছে, তাই 10 ঘর পর্যন্ত যাব। যেহেতু 1 সমান 1 ঘর ধরেছি, তাই এই পর্যন্ত 5 ঘর আছে, আর এই পর্যন্ত 5, তাহলে 5 আর 5 10 ঘর, ঠিক এইভাবে যাব। এরপরে 50 থেকে 55, এখানে 15 ঘর পর্যন্ত আছে, তাহলে 5 10 এই হলো 15, এরকম করে মার্ক করে রাখবো। এরপরে 55 থেকে 60 20 আছে, আমি সারণী দেখে দেখে বসাচ্ছি। 55 থেকে 60 20 ঘর আছে, তাই 20 পর্যন্ত যাব। 5 10 15 এই হলো 20, এই 20 পর্যন্ত এরকম করে মার্ক করে রাখবো। এরপরে 60 থেকে 65, এখানে 12 ঘর পর্যন্ত আছে, তাই আমরা 12 ঘর যাবো। এটা হলো 5 10 11 এই হলো 12। এরপরে 65 থেকে 70 পর্যন্ত 5 ঘর আছে, তাই আমরা 65 থেকে 70 5 পর্যন্ত যাব, এরকম করে মার্ক করে রাখবো। এরপরে 70 থেকে 75, এটা 3 ঘর পর্যন্ত আছে, তাহলে 1 2 এই হলো 3 ঘর, আমরা এই 3 পর্যন্ত দিয়ে রাখবো। এখন স্কেল দিয়ে আমরা এই রেখাগুলোকে যোগ করে দেব। আমরা এখন আয়তলিখ রেখাগুলোকে এভাবে যোগ করব। এটাও যোগ করে দিলাম। সবগুলোকে ঠিক এইভাবে আমরা যোগ করে দেব। এটাকেও যোগ করে দিলাম, সবগুলোকে যোগ করব।
সবগুলোকে যোগ করে দেওয়ার পরে যদি আমাদের হাতে সময় থাকে তাহলে আমরা এটাকে একটু মার্ক করার চেষ্টা করব, আর যদি সময় না থাকে তাহলে মার্ক করার দরকার নেই। আমি এখানে হালকা একটু মার্ক করে দিচ্ছি। মার্ক করে দিলে আমাদের এই চিত্রটি দেখতে সুন্দর লাগবে এবং স্পষ্ট হবে। সবগুলোকে একটু করে মার্ক করে দিব। এক একটাকে এক একভাবে মার্ক করলে যেন স্পষ্ট হয়, বোঝা যায়। মোটামুটি ভাবে আমরা একটু হালকা মার্ক করে দেব। এই হলো আমাদের আয়তলিখ যেটি আমাদের অঙ্কন করতে বলেছিল। তা আশা করি তোমরা বুঝতে পেরেছো। শেষ পর্যন্ত সাথে থেকে কষ্ট করে আজকের এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যদি একটু হলেও উপকারে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে তোমাদের মতামতগুলো লিখে জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে ভিডিওটি সবার মাঝে শেয়ার করবে এই প্রত্যাশায় আপাতত আজকে এখানে বিদায় চাইছি। আল্লাহ হাফেজ।